আপনারা কয়দিন হলো ভাই? এখনো তো একটা মাস হয় নাই, সামান্য কয়টা দিন গিয়েছে। দুনিয়ার জমানো সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে? এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল? সেই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন? এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধ, তারা তো ইচ্ছা করে এখানে আসেনি। তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয়, তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা, এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন। 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলা তুলে ধরেন। আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নেই। আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলবীদ হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? নতুন বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্যের উপরে আছে, এই ছোপ রক্তমাখা বৈষম্যগুলোকে আমরা খুলে ফেলবো এবং নতুন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ গড়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ কিংবা দেশের বাইরে দূর দূরান্ত থেকে যারা ভিডিও দেখছেন এই মুহূর্তে, অনুরোধ করব তাদেরকে দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, এবারে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কঠিনভাবে ধোলাই করেছে বিএনপিকে নিয়ে এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে। এই কি বলল জামায়াতের আমির, সেটা শুনলে আপনারা অবাক হবেন। জামায়াত ইসলামের আমির বিএনপিকে খুব কড়া ভাষায় কথা বলেছে এবং একই সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কঠিন ধোলাই করেছে। জামায়াত ইসলামের আমির কি বলল, তার সেই বক্তব্যটা আমরা শুনব। বিএনপি নিয়ে তার ওপিনিয়ন কি, তিনি কি বলছেন, সেটা আমরা জানব। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। আমাদের যদি পারেন ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন বন্ধু বান্ধবের কাছে। যে সব কিছু সীমা ছাড়িয়ে যাচ্ছে, সীমা লঙ্ঘন করছে, তারা রাষ্ট্রের ব্যবস্থাকেই ভেঙে দিতে চায়, চুরমার করে দিতে চায়। এই রকম একটা কাঙ্ক্ষিত গণবিপ্লবকে বিফল করে দেওয়ার জন্যে যে কোনো দিক থেকেই যে আসুক, গোটা জাতিকে এর ব্যাপারে সোচ্চার সজাগ থাকতে হবে এবং কেউ অপতৎপরতা চালালে সেটাকে বন্ধ করে থামিয়ে দিতে হবে। আপনারা কয়দিন হলো ভাই? এখনো তো একটা মাস হয় নাই, সামান্য কয়টা দিন গিয়েছে। দুনিয়ার জমানো সমস্ত দাবি দেওয়া নিয়ে সবাই এখন রাস্তায় নেমে গেলে যারা এখন সরকারে বসেছেন তারা দেশটা গুছাবেন কিভাবে? এতদিন আপনাদের দাবি দেওয়া কোথায় ছিল? সেই দাবি দেওয়াগুলো এতদিন করলেন না কেন? এখন এরা দায়িত্ব নিয়েছে জনগণের অনুরোধে, তারা তো ইচ্ছা করে এখানে আসেনি। তাদেরকে যদি সহযোগিতা না করে এইভাবে ব্যতিব্যস্ত করে তোলা হয়, তাইলে রাষ্ট্র পুনর্গঠন এবং মেরামতের যে কাজটা, এটা তো তারা করতে পারবে না। এখানে সকলের দায়িত্বশীল আচরণ আমরা আশা করি। যার যার দাবি আছে একটু ধৈর্য ধরেন। 15.5 বছর যদি ধৈর্য ধরতে পারেন, 2-1 মাস একটু ধৈর্য ধরেন, ওনারা একটু গুছিয়ে আনুক, তারপরে আপনারা স্বাভাবিকভাবে নিয়মতান্ত্রিকভাবে আপনাদের দাবিগুলা তুলে ধরেন। কিন্তু সেইটা করতে গিয়ে আপনারা সচিবালয়ে ঢুকে পড়বেন, আপনারা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করবেন, এটা তো দেশের জনগণ মেনে নেবে না। আপনারা কি দেশের জনগণের বিপক্ষে দাঁড়াতে চাচ্ছেন? এরকম যারা দুঃসাহস দেখাবে, জনগণ কিন্তু তাদেরকে ক্ষমা করবে না। আমরা আশা করব যে তাদের সকলের শুভবুদ্ধির উদয় হবে এবং কারো উস্কানিতে, ষড়যন্ত্রে তারা পা দেবে না। তারা নিজের বিবেক অনুযায়ী চলবে, দেশকে ভালোবাসবে, তারাও এই দেশের পুনর্গঠনে নিজেরা দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমরা সকলের কাছে সেই দায়িত্বশীল আচরণ আশা করি। আমাদের এই সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছেন, গতকাল প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যেই প্রথম ভাষণ দিলেন, তো তিনি বলেছেন যে 17 দিনও হয় নাই, কিন্তু ইতিমধ্যে অনেক সমস্যা আমাদের দিকে ধেয়ে আসছে। সবাইকে তিনি ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছেন, ওনাদেরকে একটু সময় দিতে বলেছেন। সামগ্রিক ভাষণকে আমরা কোন দৃষ্টিতে দেখছি? আমরা মনে করি একটা দায়িত্বশীল ভাষণ উনি দিয়েছেন। এই সময় এটাই দরকার ছিল, জাতিকে সামনের দিকে আসা জায়গা নিয়ে কথা জাতির শোনা প্রয়োজন ছিল। তার বক্তব্যে তার প্রতিধ্বনি হয়েছে বলে আমরা মনে করি। তবে এটা ঠিক যে এই প্রতিধ্বনির মধ্যে আমার আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে, আরেকজনের আকাঙ্ক্ষা পূরণ না হতে পারে। দেখতে হবে সামগ্রিকভাবে সারা দেশবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে কিনা। আমরা মনে করি হয়েছে এবং আমরা মনে করি তারা এখনও রাইট ডিরেকশনে আছেন। তাদেরকে সেভাবেই এগিয়ে গেলে আল্লাহ সাহায্য করবেন, দেশের জনগণও সাহায্য করবে ইনশাআল্লাহ। আমরা জামাতে এদেশের সচেতন জনগণ হিসাবে আসবো এবং ছাত্রদেরকে বাদ দিয়েও আসবো না, আমরা তাদের সহযোদ্ধা হিসাবে আসবো। তবে আমরা দোয়া করি এইগুলার যেন প্রয়োজন না হয়, সবার জন্য শুভ বুদ্ধির উদয় হয়। আজকে ফখরুল সাহেব বলেছেন মৌলবীদের কোনোদিন ক্ষমতা আসে নাই, আসার সম্ভাবনা নেই।
আমি ফখরুল সাহেবকে বলবো, আপনি মৌলভী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান? কে মৌলবাদী? হিন্দু মৌলবাদী, খ্রিস্টান মৌলবাদী, বৌদ্ধ মৌলবাদী, না মুসলিম মৌলবাদী? ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামী মৌলবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী। আমি মুসলমান, আমার মূল ঠিক আছে। আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না। 92% মুসলমানদের দেশে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে, ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কেউ কোনোদিন রাজনীতি করতে পারে না, পারবে না ইনশাআল্লাহ। কাজী আপনি যে স্বপ্ন দেখাচ্ছেন মৌলবাদীরা ক্ষমতা আসবে না, আসে নাই, সম্ভাবনা নাই। আর আমি উল্টো দেখছি, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ, আগামী বাংলাদেশ কোরআন ও সুন্নাহর বাংলাদেশ, আগামী বাংলাদেশ এদেশের স্বাধীনতাবাদী মানুষের বাংলাদেশ, আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্বের বাংলাদেশ, আগামী বাংলাদেশ সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত বাংলাদেশ। আগামী বাংলাদেশ হবে বৈষম্য বিরোধী বাংলাদেশ। এখানে ধনী গরিব, শিক্ষিত মূর্খ, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, যে জেলে, তাঁতি, কামার, মজদুর, যে সমস্ত ব্যক্তি যেখানে যেইভাবে শ্রম দেয় না কেন, প্রত্যেকের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে পুরুষদের অধিকার বাস্তবায়নের বাংলাদেশ। এখানে থাকবে মহিলাদের অধিকার, এখানে থাকবে ছাত্রদের অধিকার, এখানে থাকবে শ্রমিকদের অধিকার, এখানে থাকবে নেতর, কামার, ঋষি এবং তাঁতিদের অধিকার। এই বাংলাদেশ সবার বাংলাদেশ, এখানে ভেদাভেদ থাকবে না। আমি দেখতে চাই না সেই বাংলাদেশ কেউ থাকবে 10 তলায়, কেউ থাকবে 20 তলায়, না। কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কেউ পড়বে, কেউ পড়বে না। কেউ পরিধান করবে, কেউ পরিধান করবে না। কেউ গোশ খাবে, কেউ মাছ খাবে, আর কেউ না থাকবে। সেই বাংলাদেশ আমরা দেখতে চাই না। খাবো সবাই একত্রিত হয়ে খাবো, শান্তি সুখ করবো সবাই একত্রিত হয়ে শান্তি সুখ করবো, দুঃখ কষ্ট থাকবো তো সবাই দুঃখ কষ্ট একসাথে থাকবো, আরামায়েশ করবো সবাই একই সাথে আরামায়েশ করবো। আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে, তারা শান্তিতে বসবাস করবে। আজকে আমি জামায়াতকে বলবো, আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে। আগামীকালে নির্বাচন হবে না, হক্কানি ওলামায়ে কেরামের সাথে আপনাদের যে মতনৈক্য আছে বসে সমাধান করেন। চমৎকার এক সুযোগ, চমৎকার এক সুযোগ। দেখেন, নৈতিক ও আদর্শের মিল না থাকলে সাময়িক মিল থাকে না। বিএনপির সাথে আপনাদের চরম দুস্তি ছিল, একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন, কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে। আমরা চাই না অনৈতিক কোনো, অনৈতিক কোনো, অনৈতিক কোনো মানে লোক দেখানো কোনো ঐক্য আমরা চাই না। আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য, যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না, ফাটল হবে না। এর জন্য আমি জামায়াতকে বলবো, যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন, এটা আমাদের দ্বারা সম্ভব না। আপনারা আসুন, বসুন, হক্কানি ওলামায়ে কেরামের সাথে যে মতনৈক্য আছে সেই মতনৈক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকসই এক ঐক্যবদ্ধ হব, যে ঐক্যবদ্ধ কেউ ভাঙতে পারবে না, কেউ চুটতে পারবে না। ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র। জামাত ইসলামের তৎকালীন আমির, নায়েবে আমির এবং সেক্রেটারি জেনারেল শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ এবং আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, এই তিনজনকে জুন মাসের 29 তারিখ গ্রেফতার করা হয়। তাদের অপরাধ, তারা নাকি ইসলাম ধর্মের অবমাননা করেছেন। আফসোস, ইসলামের জন্য আজীবন যারা লড়াই করলেন, যাদের অনুসারীরা এখনো লড়াই করে যাচ্ছেন, যাদের অনুসারীরা জেল জুলুম শাহাদত কবুল করেছেন, তাদেরকেই অপবাদ দেওয়া হলো তারা ধর্মের অবমাননা করেছেন। এরপরে তাদের বিরুদ্ধে আরো মিথ্যা অভিযোগ, জঘন্য অভিযোগ আনা হলো 71 সালকে কেন্দ্র করে।
এবং সাজানো পাতানো মিথ্যা অভিযোগ ট্রাইব্যুনাল করে মিথ্যা সাক্ষী জোগাড় করে তারা বিচারের নামে চরম প্রহসন করে এদেশের সবচেয়ে সম্মানিত, সবচেয়ে পরিচ্ছন্ন, সবচেয়ে সৎ, সবচেয়ে দক্ষ নেতৃবৃন্দকে ঠান্ডা মাথায় হত্যা করলেন। 5 জনকে ফাঁসি দেওয়া হলো, 5 জন জেলের ভিতরে মর্মান্তিকভাবে তাদেরকে দুকে দুকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হলো। আর একজন র্যাবের অশোভন আচরণের শিকার হয়ে হসপিটালে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। এক এক করে প্রিয় সংগঠন 11 জন শীর্ষ দায়িত্বশীলকে হারালো। তার পাশাপাশি তাদের রক্ত পান করেই তারা ক্ষান্ত হলো না, বরঞ্চ দেশের প্রত্যেকটি জনপদে আমাদের শত শত ভাই বোনকে হত্যা করা হলো। মহান মানবের দরবারে দোয়া করি আল্লাহ তাআলা এই জুলুমের শিকার হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়া আমাদের সব কয়টি কলিজার টুকরা ভাই বোনকে মহাক্কিক শহীদ হিসাবে কবুল করুন। সম্মানিত ভাই বন্ধুগণ, তাদের শাসনামলের নাম করা নাম কাড়া শাসনামলে হুঙ্কার ধমকি, জনগণের উপর অত্যাচারের স্টিম রোলার, খুন ধর্ষণ গুম লুণ্ঠন অপরাধ জগৎ তারা গড়ে তুলেছিলেন। তারা রাষ্ট্রযন্ত্রকে বিকল করে অচল করে দিয়েছিলেন, রাষ্ট্রের সবগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করেছিলেন। এক ব্যক্তির ইশারায় রাষ্ট্রকে উঠতে হবে বসতে হবে সেই পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। একটা দল ছাড়া সকল দলের অস্তিত্ব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছিলেন। শুধু জামাত ইসলামী নয়, তার সাথে অন্যান্য বিরোধী দলকে আঘাত করা হয়েছে, তাদেরও নেতা কর্মীদেরকে খুন করা হয়েছে, তাদেরও নেতা কর্মীদেরকে গুম করা হয়েছে, তাদের সম্পদের উপর আঘাত দেওয়া হয়েছে। তবে ব্যতিক্রম জামাত ইসলামী 3টা দিক থেকে। প্রথম ব্যতিক্রম হচ্ছে জামাত ইসলামীর শীর্ষ যে 11 জন নেতা 1, 2 ক্রমিক থেকে 11 পর্যন্ত চলে গেলেন, এই বিপদ অন্য কোনো দলের জন্য আসেনি। দ্বিতীয় ব্যতিক্রম হচ্ছে একমাত্র দল যেই দলের নেতৃবৃন্দের ঘর বাড়ি ধ্বংস করার জন্য তৎকালীন জুলুমবাজ সরকার তারা বুলডোজার চালিয়েছিল। অন্য কারো ঘর বাড়ি ভাঙার জন্য তারা বুলডোজার ব্যবহার করে নাই। তৃতীয় ব্যতিক্রম হলো ছাত্র জনতার অভূতপূর্ব এই আন্দোলনের সময় দিশাহারা হয়ে সরকার জামাত ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে এবং তার সাথে ইসলামী ছাত্র শিবিরকেও নিষিদ্ধ ঘোষণা করে। অসৎ উদ্দেশ্য নিয়েই তারা এটা করেছিল যে এই সময় কাজ করলে জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবির বিক্ষোভে ফেটে পড়বে আর তারাও তাদের সর্বশক্তি নিয়ে আকাশ পাতাল সব দিক থেকে ঝাঁপিয়ে পড়বে। আন্দোলনের গতিপথ পরিবর্তন হয়ে যাবে, ছাত্র জনতার এই আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হবে। জামাত তাদের পাতা ফাঁদে পা দেয়নি। আমরা তাদের এই চাতুর্য ধূর্ততা বুঝতে পেরেছিলাম। আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়েছিলাম, আমরা আল্লাহ তাআলার কাছে তৌফিক চেয়েছিলাম। আল্লাহ যেন এই আঘাত আমাদেরকে ধৈর্য ধরে সহ্য করার তৌফিক দান করেন। মহান রবের দরবারে শুকরিয়া আদায় করি যে কোথাও এত বড় আঘাত আসার পরে আমরা সামান্য একটা চিৎকারও দেইনি। আলহামদুলিল্লাহ, তাদের ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। 26 দিনের মাথায় আমরা আবার আমাদের এই অধিকার ফিরে পেয়েছি। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি। এই ফিরে পাওয়ার পরে আমরা উল্লাসে ফেটে পড়িনি, বরঞ্চ আমরা সেই মহান মনিবের দরবারে সুজুদে নিজেদের মাথাকে আমরা নুয়ে দিয়েছিলাম, যিনি আমাদেরকে আমাদের অধিকার আমাদের কাছে ফিরিয়ে দিয়েছেন এবং আমাদের উপর যে জুলুম করা হয়েছিল সেই জুলুমের পর্দা আল্লাহ তাআলা নিজেই ছিঁড়ে ফেলেছেন। আমার সম্মানিত ভাইয়েরা, এত ত্যাগ, এত রক্ত, এত জীবনের বিনিময়ে বাংলাদেশ যে দ্বিতীয় বা তৃতীয় স্বাধীনতা পেল, এই স্বাধীনতা আজকে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে সেই সমস্ত শহীদ ভাই বোনদের আমানত যারা এই আন্দোলন সফল করতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সেই সমস্ত ভাইদের আমানত যারা জালিমের গুলিতে 2 চোখ হারিয়ে তারা এখন অন্ধ হয়ে পড়েছেন, সেই সমস্ত ভাই বোনদের আমানত যারা লড়াই করতে গিয়ে তাদের হাত এবং পা হারিয়েছেন, তারা পঙ্গুত্ব বরণ করেছেন। আপামর জনতার এই আমানত আমাদেরকে বহন করতে হবে এবং তার প্রতি সম্মান দেখাতে হবে। বর্তমানে যে সরকার আছে, জনগণই তাদেরকে এই দায়িত্ব দিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে রাষ্ট্রের যে বিশাল ধ্বংস সাধন করা হয়েছে, প্রাতিষ্ঠানিক জায়গাগুলোকে এলোমেলো করে দেওয়া হয়েছে, সর্বনাশ করে দেওয়া হয়েছে, দ্রুততম সময়ের ভিতরে তারা এগুলাকে পুনর্বিন্যাস করবেন। নির্বাচনের জন্য একটা অনুকূল পরিবেশ তৈরি করবেন। যখনই অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাবে তখন একটি অর্থবহ, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দিয়ে
তারা আবার তাদের স্ব কর্তব্যের জায়গায় চলে যাবে। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলো করার জন্য যেটুকু মিনিমাম সময় প্রয়োজন সেই সময় আমরা তাদেরকে দেওয়ার পক্ষে। আমরা এই কথা বারবার উচ্চারণ করেছি। সেই সাথে আমাদের আকাশ এখনো কালো মেঘ মুক্ত হয়নি। এখনো বাংলাদেশের আকাশে শকুনের ঘোরাঘুরি চলছে। এই ব্যাপারে আমরা যেন আত্মতৃপ্তিতে না ভুগি যে আমরা বোধহয় পরিপূর্ণ সফলতা বা বিজয় পেয়ে গিয়েছি। বাংলাদেশের মানুষকে হয়তো আরো অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি সকল ত্যাগের বিনিময়ে আমাদের দেশটাকে যেন আল্লাহ তাআলা পরিচ্ছন্ন করে দেন, আল্লাহ তাআলা যেন জুলুম মুক্ত করে দেন, আল্লাহ তাআলা যেন ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে একটা সমাজ বিনির্মাণের তৌফিক এই জাতিকে দান করেন। যে দলই ক্ষমতায় আসে তারা যেন এদেশের প্রত্যেকটি মানুষের আমানতের প্রতি সম্মান প্রদর্শন করে। আমাদের যুব সমাজ, ছাত্র, তরুণ এবং সমস্ত মানুষ একটাই স্লোগান তখন বারবার দিচ্ছিল, উই ওয়ান্ট জাস্টিস। এই সামাজিক সুবিচারটা বাংলাদেশের জনগণ একেবারেই পায়নি, বঞ্চিত। সুবিচার যদি প্রতিষ্ঠিত হয় এটা শুধু হাইকোর্ট, সুপ্রিম কোর্টে, জজ কোর্টে হবে না, ম্যাজিস্ট্রেট কোর্টে হবে না, এটা প্রত্যেকটি পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ চূড়া পর্যন্ত সুবিচার কায়েম হবে ইনশাআল্লাহ। এই সুবিচার কায়েম না হওয়া পর্যন্ত স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সার ভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এই জন্য সুবিচারের এই বীজতলা তৈরি করা এখন এই জাতির দায়িত্ব। যারা এখন সরকার পরিচালনায় আছেন, আমরা যারা রাজনীতির মাঠে আছি, আপনারা যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন, এই জায়গাটা তৈরি করা এখন সমন্বিতভাবে আমাদের সকলের দায়িত্ব। এই জন্য সমাজের অতি গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হচ্ছে সাংবাদিকতার জগৎ। সাংবাদিকরা হচ্ছেন ওয়াচ ডগ। তারা উপর থেকে সব কিছু দেখার চেষ্টা করেন এবং তারা জনগণের ভাষা অনুযায়ী ভাষা বুঝেন, পড়েন এবং তা মানুষের সামনে তুলে ধরেন। এ কারণেই তাদেরকে বলা হয় জাতির বিবেক। কিন্তু সেই বিবেকগুলো গত 15 বছর, 15.5 বছর আফসোসের বিষয়, তারা বিবেক অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে পারেননি। তাদের উপরে অত্যাচারের খড়গ নেমে এসেছে, সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে, সামান্য একটি স্ট্যাটাস অথবা একটি রিপোর্ট ছাপার অভিযোগে তাদেরকে টেনে হেঁচড়ে জেলে নেওয়া হয়েছে, জাতির বিবেককে কারাবন্দী করা হয়েছে, তাদেরকে হুমকি ধমকির মধ্যে রাখা হয়েছে, অদৃশ্য উপরের নির্দেশের কথা বলে তাদের কলমকে অচল করে দেওয়া হয়েছে, তাদের মুখে এক ধরনের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল। 5 তারিখের পর থেকে হাতের কলম মুক্ত হয়েছে, মুখের তালাও সরে গিয়েছে। আমরা চাই যে এটা যেন, এই মুক্তি এবং তালা সরে দেওয়া, এটা যেন চিরদিনের জন্য হয়। আপনাদেরকে বলা হয় সমাজের দর্পণ। আয়না কখনো কোনো কিছুকে বাড়িয়ে দেখায় না, আবার কোনো কিছু হাইডও করে না, গোপনও করে না, যা আছে তাই তুলে ধরে। অনেক সংবাদপত্র সংবাদের নামে, নিউজের নামে নিজেদের ভিউজ তুলে দেন। তার ভিতরে যা খেলে যে চিন্তা, তিনি যা চান সেইটা নিউজের নামে চালায় দেন। এটা আসলে জনগণের জন্য, সমাজের জন্য কল্যাণকর নয়। আপনি নিউজের জায়গায় নিউজটা দেন, ভিউজের জায়গায় আপনি ভিউজটা লেখেন, তাতে কোনো সমস্যা নেই। জনগণ আপনার ভিউজ যদি কবুল করে আমাদের কোনো আপত্তি নেই। এই জায়গায়ও আমাদেরকে ফেয়ার স্ট্যান্ডার্ড এস্টাবলিশ করতে হবে। এই জায়গাটা যদি পরিচ্ছন্ন হয়, আমাদের বিচারাঙ্গন যদি পরিচ্ছন্ন হয়, তাহলে বাংলাদেশের মানুষের বেশিরভাগ ক্ষেত্রে মুক্তি অর্জিত হবে ইনশাআল্লাহ। অতএব এই 2 স্তম্ভকে আমাদের শক্তিশালী করতে হবে সকল কিছুর বিনিময়ে। ধরেন আল্লাহর ফয়সালার ব্যাপার, কে ক্ষমতায় যাবে না যাবে, অন্যের দায়িত্ব নিয়ে আমরা কথা বলতে পারি না, এ অধিকার আমাদের নেই। আমরা আমাদের দায়িত্ব নিয়ে কথা বলবো। এ কাজের জন্য যদি রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেন, জনগণের হাত যদি আমাদের দিকে সম্প্রসারিত হয়, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আমরা আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, সেই দিন আপনারা যা বুঝেন আপনারা স্পষ্ট কণ্ঠে বলবেন, মুক্ত হাতে লিখবেন, আমাদের তীর্যক সমালোচনা করবেন এবং দেশাত্মবোধ নিয়ে আপনারা সেই সমালোচনা করবেন। আমরা সেই সমালোচনাকে আমরা আহ্বান জানাই, আমরা ওয়েলকাম করি। আমরা চাই না একটা বোবা জাতি তৈরি হোক, আমরা চাই না একচুকা একটা জাতি তৈরি হোক, আমরা চাই একটা চক্ষুষ্মান জাতি যেন আমরা আগামী দিনে দেখতে পাই। তরুণ ছাত্র বন্ধুদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের বিশাল একটা কাজ তোমরা আমাদেরকে করে দিয়েছো, আমরা এই জাতি চিরদিন তোমাদের কাছে ঋণী থাকবো ইনশাআল্লাহ। বিশেষ করে যারা জুলুমের শিকার হয়ে, বুলেট বিদ্ধ হয়ে, হায়নার হাতে নিহত হয়েছে, তাদের সকলের জন্য আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন। যারা বেঁচে আছে আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। তোমাদের প্রতি আমাদের অনুরোধ, তোমাদের নিজেদেরকে গড়তে হবে,
শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যেতে হবে এবং আগামী দিনের কারিগর হিসাবে নিজেকে প্রস্তুত করতে হবে। এবার তোমরা জাতির জন্য যে ত্যাগ স্বীকার করেছো, এইটাই যেন জীবনের শেষ ত্যাগ স্বীকার না হয়, বরঞ্চ এটা যেন শুরু হয় এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমরা যেন জাতিকে কিছু দিয়ে যেতে পারো। আমরা এইরকম একটি উজ্জ্বল, সম্ভাবনাময়, অত্যন্ত দক্ষ, চরিত্রবান, আল্লাহভীরু একটি যুব সমাজ আগামী দিনে কামনা করি। তোমরা যেন নিজেই একটা ইতিহাস হও, পরবর্তী প্রজন্ম এসে তোমাদের থেকে উৎসাহ নেই যে আমাদের পূর্ববর্তী যুব সমাজ তাই করেছিল, অন্যায়ের সামনে বুক পেতে দিয়েছিল। সেখানে একজন খুনি অফিসার বলতেছে, স্যার একটাকে গুলি করি সেই পড়ে, আরেকজন সরে না স্যার। আমরা ওই সমাজ চাই। এটা নিয়ে যেন আগামীর তরুণরা গর্ব করতে পারে যে আমাদের আগের প্রজন্ম এটা করে গিয়েছে, এটাই আমাদের পথ। অন্যায়ের কাছে মাথা নত করব না, আমরা সমুন্নত রেখে অন্যায়ের প্রতিবাদ করব। প্রিয় সম্মানিত ভাইরা, যেহেতু আসরের সময় হয়ে গিয়েছে, এই জন্য আমি আমার কথা লম্বা করব না। আমি সকলের প্রতি অনুরোধ করব, আসুন পরম বিচক্ষণতা, সতর্কতা এবং ধৈর্যের সাথে আগামীর পথ চলি। আসুন মহান আল্লাহর উপর আমরা পরিপূর্ণ নির্ভরতা বা নির্ভরশীলতা আমাদের মধ্যে অর্জন করি। আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহকে ভয় করি সকল কাজে। আমি একটা সুন্দর সমাজ চাইব, নিজেই আমি সুন্দর হব না, এটা হতে পারে না। সংশোধন আমার থেকে হতে হবে, আমাকেই মেলে ধরতে হবে। এই দেশে যারাই হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারাই বসবাস করে সবাই বাংলাদেশি, সবাই এদেশের সুনাগরিক, এদেশের গর্বিত নাগরিক। তাদের সকলের প্রতি আমাদেরকে শ্রদ্ধা প্রদর্শন করতে হবে, তাদের হকের প্রতি আমাদেরকে সজাগ থাকতে হবে। নিজ নিজ কর্মক্ষেত্রে উদাহরণ পেশ করতে হবে যে এখনো পরিচ্ছন্ন হাতের কিছু মানুষ এই দেশে জীবিত আছে এবং বাকিদেরকে পরিচ্ছন্ন হতে হবে। এই বাস্তব শিক্ষাটা সমাজে তুলে ধরতে হবে। যদি পেশার দক্ষতায় এবং দায়িত্বপরায়ণতায় আমরা যদি একটা মডেল পেশ করতে পারি, পথ হারাই জাতি ইনশাল্লাহ পথ ফিরে পাবে। আজকে সবগুলা চেয়ার, সবগুলা গদি নষ্ট হয়ে গিয়েছে, অপবিত্র হয়ে গিয়েছে। এইগুলাকে পবিত্র অবশ্যই আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। এর জন্য ওই ক্ষমতা দখলের বা গদি দখলের লড়াই আমাদের কাজ নয়। দক্ষতার জায়গায় নিজের দক্ষতা ফুটিয়ে তুলতে হবে আন্তরিকতার সাথে। আল্লাহ যেন এই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করছি। এক মাস আগে যা কল্পনা করিনি, আল্লাহ তাআলা নিজেই তার কুদরতি খাজানা থেকে এই জাতিকে একটা মহা উপহার দান করছে। রাব্বুল ইজ্জত তোমার এই মেহরবানি শুকরিয়া আদায় করার শক্তি আমাদের নেই। তারপরে তোমার শেখানো ভাষায় বলবো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। হে আল্লাহ, তোমাকে ভয় করে চলার তৌফিক আমাদেরকে দান করো। প্রিয় দেশ এবং জাতিকে ভালোবাসার শক্তি আমাদেরকে দান করো। বেকারদের কাছ থেকে প্রত্যেকটা চাকরির ফর্মের নামে যে টাকা নেন, খুব অন্যায্য কাজ, অযৌক্তিক কথা। আমি যে পরীক্ষা দিতে গেছি, আমার তো গাড়ি ভাড়ার টাকাটা আপনার দেওয়া দরকার ছিল। আমি কুড়িগ্রাম থেকে আসছি, যাওয়া আসা একদিন থাকা, আমার তো 2000 টাকা এক্সট্রা খরচ হচ্ছে। অলমোস্ট অ্যাডমিনের কোনো অফিসাররা কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জানে না। 3 বছরের জন্য আসে, 2.5 বছরের জন্য আসে, প্রজাপতির মতো দেখবেন যে ঘুরে ফিরে খায় দেয়। 2 বছর তো হয়ে গেল, যখন তখন আমাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবে। এবং দেখবেন যে প্রত্যেকটা মন্ত্রণালয় ভালো জানে হচ্ছে ওই মন্ত্রণালয়ের নন ক্যাডার অফিসাররা, কারণ সে ওখানে 15 বছর, 20 বছর, 30 বছর ধরে কাজ করতেছে। ওই মন্ত্রণালয়ের প্রত্যেকটা ফাইলে কি পরিমাণ ধুলা পড়ছে ওইটা সে জানে, কিন্তু মাতব্বরি করে হইলো প্রজাপতির আয়সা। তো এই প্রশাসনিক প্রজাপতিকে আচার বাদ দিতে হবে। তো বাংলাদেশে আপনি আইন করেছেন, নাগরিকত্ব আইন আছে, যে বাংলাদেশের নাগরিকরা অন্য দেশে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে। তো নিতে পারলে তার টাকাটা আপনার ভাল লাগে, কিন্তু তার সেবাটা ভাল লাগে না আপনার। দ্বৈত নাগরিকের টাকা নিব না, এরকম একটা আইন করে দেন না পারলে। প্রবাসীরা টাকা পাঠায় না, তার নোটটা ভাল লাগে, কিন্তু সে দেশের জন্য একটা সেবা দিবে, সেই সেবাটা আপনার ভাল লাগে না। শেখ রেহানার পরিবার দ্বৈত নাগরিক না? শেখ হাসিনার 14 গোষ্ঠী দ্বৈত নাগরিক না? তো আওয়ামী লীগের মিনিমাম 50 থেকে 60 জন এমপি তথ্য গোপন করে ফসল মাহমুদ দ্বৈত পাঠাইছে না? তাহলে আপনি কেন রাষ্ট্রের নাগরিককে, আপনার নাগরিককে মিথ্যা কথা বলতে বাধ্য করছেন এবং সার্ভিস থেকে বঞ্চিত করছেন? অতএব যেখানে যেখানে বৈষম্য আছে রাষ্ট্রের, এই প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রটাকে বাংলাদেশের মানুষের বানাইতে হবে। যত বড় চোর বই 25 বছর আগে আমাকে ছাপে না, আমার চাকরি যাবে না। তাহলে আমার এই প্রসেস আমলাদের, এরপরে দেখবেন যে ক্যাডার নন ক্যাডারের একটা বৈষম্য আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে। দেখবেন অলমোস্ট অ্যাডমিনের কোনো অফিসাররা কোনো ডিপার্টমেন্ট সম্পর্কে ভালো জানে না। 3 বছরের জন্য আসে, 2.5 বছরের জন্য আসে, প্রজাপতির মতো দেখবেন যে ঘুরে ফিরে খায় দেয়। 2 বছর তো হয়ে গেল, যখন তখন আমাকে আরেক জায়গায় পাঠিয়ে দিবে। 3 বছর সরকার বেতন দিচ্ছে না এই ডিপার্টমেন্টটা চালানোর জন্য। এবং দেখবেন যে প্রত্যেকটা মন্ত্রণালয় ভালো জানে হচ্ছে ওই মন্ত্রণালয়ের নন ক্যাডার অফিসাররা,
কারণ সে ওখানে 15 বছর 20 বছর 30 বছর ধরে কাজ করতেছে, ওই মন্ত্রণালয়ের প্রত্যেকটা ফাইলে কি পরিমাণ ধুলা পড়ছে ওইটা সে জানে। কিন্তু মাতব্বরি করে হইলো প্রজাপতির আয়সা। তো এই প্রশাসনিক প্রজাপতি কালচার বাদ দিতে হবে। এনলিস্টেড সিভিল সার্ভেন্ট অফিসার তৈরি হবে। এরপরে প্রত্যেক জায়গায় ডিপার্টমেন্টের জব সার্ভিসের জন্য তাকে চাকরির বিজ্ঞাপন দিয়ে তাদেরকে নেওয়া হবে। সারা দুনিয়াতে এটাই সিস্টেম, যে আপনি বিসিএস সার্ভিস যেটা বলেন, এটা পরীক্ষা দিয়ে আপনি সিলেক্টেড হয়ে থাকবেন। হয়তো আপনার ধরেন ভোলাতে ডিসি দেবে, সেটা রিকোয়ারমেন্ট বা পত্রিকায় দেবে, যারা যারা যোগ্য এখান থেকে তারা অ্যাপ্লাই করবেন। সে 25 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হতে পারে, কেউ 45 বছরের যোগ্যতা দিয়েও ডিসি হতে পারে। সাডেনলি ধরেন আমাদের এখন লক্ষ লক্ষ মানুষ বিদেশে থাকে, আমেরিকা থাকে, ইউরোপে থাকে, 50 বছর হয়ে গেছে, ঠিক আমি কিছু করতে চাই দেশের জন্য, তো বাংলাদেশে একটা ডিসি জবের জন্য অ্যাপ্লাই করতে পারে। সে যদি ফিল করে যে আমি এই ডিসি চাকরিটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট, আমি এটার জন্য ফিট, কেন করতে পারবে না? দেখবেন যে দ্বৈত নাগরিকের আরেকটা বাটপারি শুরু করছে এরা। বিচারপতি হইতে পারবে না, সরকারি কর্মকর্তা কর্মচারী হইতে পারবে না। এটার একটা বড় জায়গা হচ্ছে দেখবেন 12 বছর 13 বছর আগে বিসিএস এর অফিসারদেরকে ফিরায় নিয়ে আসছে বিজ্ঞাপন দিয়ে দিয়ে। বিসিএস এ ফার্স্ট হয়েছে একটা ছেলে, আপনারা দেখছেন না, সে বিসিএস এ নেয়, ও তো আমেরিকাতে চলে গেছে অথবা ইউরোপে চলে গেছে, একটা ভালো জব করে, ইউরোপিয়ান সিটিজেন হয়ে গেছে। এখন ও চাইলে কি ফিরতে পারবে? কিন্তু 12 বছরের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে না ইউরোপিয়ান একটা কোম্পানিতে জব করার। অ্যাডমিনের ক্যাডাররা ইচ্ছা করে এই প্রফেশনটা করেছে যেন এরা কেউ সার্ভিসে ফিরে আসতে না পারে। তো বাংলাদেশে আপনি আইন করেছেন, নাগরিকত্ব আইন আছে, যে বাংলাদেশের নাগরিকরা অন্য দেশে দ্বৈত নাগরিকত্ব নিতে পারবে। তো নিতে পারলে তার টাকাটা আপনার ভাল লাগে, কিন্তু তার সেবাটা ভাল লাগে না আপনার। দ্বৈত নাগরিকের টাকা নিব না, এরকম একটা আইন করে দেন না পারলে। প্রবাসীরা টাকা পাঠায় না, তার নোটটা ভাল লাগে, কিন্তু সে দেশের জন্য একটা সেবা দিবে, সেই সেবাটা আপনার ভাল লাগে না। তো দ্বৈত নাগরিকদের ইয়ে করে দেন যে তো ভাই তুমি টাকা পাঠাবা না, তোমার টাকা বাংলাদেশের দরকার নাই, যে কি পারেন কিনা সাহস করে করেন না। তারপরে সজীব জয় দ্বৈত নাগরিক না? শেখ রেহানার পরিবার দ্বৈত নাগরিক না? শেখ হাসিনার 14 গোষ্ঠী দ্বৈত নাগরিক না? ডক্টর মশিউর রহমান দ্বৈত নাগরিক উপদেষ্টা হয়েছে। তো আওয়ামী লীগের মিনিমাম 50 থেকে 60 জন এমপি তথ্য গোপন করে হাসান মাহমুদ বেলজিয়ামে পাঠাইছে না? বেলজিয়ামের নাগরিক। তাহলে আপনি কেন রাষ্ট্রের নাগরিককে, আপনার নাগরিককে মিথ্যা কথা বলতে বাধ্য করছেন এবং সার্ভিস থেকে বঞ্চিত করছেন? অতএব যেখানে যেখানে বৈষম্য আছে রাষ্ট্রের, এই প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে কথা বলে রাষ্ট্রটাকে বাংলাদেশের মানুষের বানাতে হবে। এই রাষ্ট্রটা যে সাবকলা দলিল করে রেজিস্ট্রেশন করা হয়েছিল, এটাই রাষ্ট্রের গত জুলাই এবং আগস্ট অভ্যুত্থানের তরুণরা আবার বলে গেছে যে 17ই এপ্রিলের বৈষম্যহীন বাংলাদেশ গড়বার, গণপ্রজাতন্ত্র গড়বার যে রাষ্ট্রের ওয়াদা ছিল, সেই ওয়াদা আমরা ফেরত চাই। এই জন্য রক্ত দিয়ে গেলাম। আবু সাইদের এটাই হচ্ছে কাজ। সেক্রেটারি হইতে কি বেতন লাগবে ক্রাইটেরিয়া ঠিক করেন, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হইতে কি লাগবে সেটা ক্রাইটেরিয়া ঠিক করেন, ডেপুটি সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, নন ক্যাডার ডেসক্রিপশন ঠিক করেন। জব ডেসক্রিপশনের উপরে ছেলেপেলেরা অ্যাপ্লাই করবে, চাকরি পাবে। আর একটা কথা হচ্ছে, বেকারদের কাছ থেকে প্রত্যেকটা চাকরির ফর্মের নামে যে টাকা নেন, খুব অন্যায্য কাজ, এটা কোনো অযৌক্তিক কথা। আমি যে পরীক্ষা দিতে গেছি, আমার তো গাড়ি ভাড়ার টাকাটা আপনার দেওয়া দরকার ছিল। আমি কুড়িগ্রাম থেকে আসছি, যাওয়া আসা, একদিন থাকা, আমার তো 2000 টাকা এক্সট্রা খরচ হয়েছে। এই প্রত্যেকটা অন্যায্যতাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এই হচ্ছে নতুন বাংলাদেশ গড়বার আমাদের স্বপ্ন। সেই স্বপ্নের যে রক্ত ঢালা পথ, সীসা ঢালা প্রাচীরের মতো করে তৈরি করে দিয়ে গেছে আমাদের শহীদরা গত 2 মাসে। আমরা সেই শহীদদের রক্তটাকে, অবদানকে, তাদের ত্যাগকে কন্টিনিউ করবো ইনশাআল্লাহ, আন্দোলনকে নিয়ে যাব। নতুন বাংলাদেশের প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে যে বৈষম্যের উপরে আছে, এই ছোপ রক্তমাখা বৈষম্যগুলোকে আমরা খুলে ফেলবো এবং নতুন গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ গড়ব। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন জামায়াতের আমির তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন বিএনপিকে উদ্দেশ্য করে এবং সকল রাজনৈতিক নেতাকর্মীদের উদ্দেশ্য করে যে রাজনীতি করতে হবে এখন থেকে দেশ ও দেশের মানুষের জন্য। নিজেদের স্বার্থ হাসিলের জন্য রাজনীতি করলে তাদের কোনো রক্ষা নেই, তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। রাজনীতিতে কোনো জমিদারি চলবে না। রাজনীতি করতে হবে জনগণের জন্য, জনগণের সেবা করতে হবে, জনগণের সেবক হিসাবে রাজনীতিতে আসতে হবে। জামায়াতের আমিরের এমন বক্তব্য আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আপনাদের মূল্যবান ওপিনিয়ন জানাবেন। ভিডিওটা শেষ করছি এই পর্যায়ে। ভিডিও শেষ করার আগে বলতে চাই, যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী সমস্ত আপডেট সকলের আগে আপনাদের কাছে পৌঁছায়। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।